স্বাগত নিউজ 24 বেলা 11টার বিরতিহীন সংবাদের সাথে আছে আমি আফসারউদ্দিন। সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় 50 আসামির বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সকাল 10:30টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এই রায় দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ। বিবাদী পক্ষের আইনজীবীরা বলেন, মামলার এজাহার, পুলিশের অভিযোগপত্র এবং সাক্ষীদের জবানবন্দির মধ্যে তথ্যগত ব্যাপক গরমিল ও অসংলগ্নতা রয়েছে। সাতক্ষীরা আদালত কোনোভাবেই আসামিদের দোষী প্রমাণ করতে পারেনি। 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে আসেন। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া বিএনপি অফিসের সামনে গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে তৎকালীন সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বাদী হয়ে উপজেলা যুব দলের সভাপতি আশরাফ হোসেন সহ 27 জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত 70-75 জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে 1 যুগ পর 2014 সালের 15 অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। করোনাকালেও দেশে বেড়েছে বিত্তশালী মানুষের সংখ্যা। দলীয় প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণামূলক কাজের মাধ্যমে অনেকেই আবার হয়ে যাচ্ছেন বিপুল অর্থের মালিক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কোটিপতি বাড়লেও অবৈধ অর্থ পাচার এবং বিত্তশালীদের কাছে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা যাচ্ছে না। ফলে সমাজে বৈষম্য প্রকট হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর ধাক্কায় বিধ্বস্ত বিপর্যস্ত অর্থনীতিতে একের পর এক যোগ হয়েছে দরিদ্র ও হতদরিদ্র মানুষ। কমেছে আয়, আবার কাজ হারিয়েছেন অনেকেই। সবশেষ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করোনাকালীন আয়, ব্যয় ও বেকারত্বের প্রভাব তুলে ধরে জানায়, করোনাকালে মানুষের আয় কমেছে অন্তত 20%। 2020 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পরিবার প্রতি আয় কমেছে প্রায় 4000 টাকা। একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, ঠিক তখন করোনাকালে বিস্ময়করভাবে বেড়েছে বিত্তবান মানুষের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে, গত 1 বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে 7,711 জন। এর মধ্যে করোনার প্রথম 6 মাসে বেড়েছে 4,863 জন কোটিপতি। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি বাড়ার সাথে কোটিপতি বাড়লেও অবৈধ পাচার ও বিত্তশালীদের যথাযথভাবে করজালের আওতায় আনা যায়নি। ফলে আয় বৈষম্য কমছে না। কিছু লোক উপরের দিকে উঠে যাচ্ছে এবং একটা বৃহৎ অংশ নিচের দিকে নেমে যাচ্ছে। পরের আওতায় যদি সবাইকে নিয়ে এসে এটার থেকে কিছু রাজস্ব আহরণের মাধ্যমে সেটা বিতরণ করে, ট্যাক্স ফিসক্যাল পলিসির মাধ্যমে, দারিদ্র্য বিমোচন, অন্যান্য কর্মকাণ্ডে, তাহলে সামাজিক যে বৈষম্য হচ্ছে, সেই বৈষম্যটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আয়ের বৈষম্যটা কিন্তু সামাজিক বিশৃঙ্খলা আনার যথেষ্ট কারণ রয়েছে। কারণ মানুষ যদি একটা বিরাট অংশ দরিদ্র থেকে হতদরিদ্র হয়, আবার এক শ্রেণীর মানুষ অত্যন্ত ধনী হয়ে যায়, সেখানে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। 2018 সালে সম্পদশালী বৃদ্ধির হার ও 2023 সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথিক্সের প্রতিবেদনে বলা হয়, $3 কোটি বা 250 কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। অসৎ সরকারি কর্মকর্তা আছেন, যারাও কিন্তু বিশালভাবে সম্পদশালী হচ্ছেন, তাদের সরকারি পাওয়ারকে ব্যবহার করে, অপব্যবহার করে বলবো, এবং সেটার মাধ্যমে এই সম্পদগুলো কিন্তু আমাদের কোথাও ট্যাক্স রেটের মধ্যেও আসছে না, কেউ জানতেও পারছে না, বিদেশে পাচারও হয়ে যাচ্ছে। হিসাব বলছে, 2009 সালের জুন শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী গ্রাহক ছিলেন মাত্র 21,492 জন। 10 বছরে তা 4 গুণ বেড়ে এখন প্রায় 88,000 ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বছরের পর বছর ধরে পুরোপুরি চালু করা সম্ভব হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 150 শয্যার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালটি। জনবল সংকটের মধ্যেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে হাসপাতালটির ইনডোর এবং আউটডোর সেবা কার্যক্রম। এছাড়া হাসপাতালটিতে ঠিকমতো ঔষধ না পাওয়া এবং ডাক্তার না থাকার নানা অভিযোগ রয়েছে রোগীদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে।
পুরান ঢাকার নয়াবাজার বুড়িগঙ্গা 2 ব্রিজ সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 150 শয্যা বিশিষ্ট ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। অনেকে ধারণা জনবল সংকট আর হাসপাতালটি সম্পর্কে না জানায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। এমন তথ্য যেমন সত্য, আবার সীমিত জনবলের দোহাই দিয়ে চিকিৎসা সেবায়ও নানা অনিয়মের চিত্র পাওয়া যায় এই হাসপাতালে। বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে সরজমিনে দেখা যায় হাসপাতালের নিচতলায় মেডিসিন, গাইনি ও প্রসূতি, প্যাথোলজি, চর্ম, যৌন, দন্ত এবং নাক কান গলা বিভাগের সামনে চিকিৎসা নিতে অপেক্ষা করছেন 5 থেকে 6 জন রোগী। কিন্তু বেশিরভাগ চিকিৎসকই প্রায় 1 ঘন্টারও বেশি সময় হাসপাতালে উপস্থিত নেই। 9টা বাজে, এখনো আসছি, এখনো ডাক্তার আসে নাই। ডাক্তারের জন্য আমরা অপেক্ষা করতেছি, উনি আসবে নাকি 10টার সময়। কোন ডাক্তার দেখাতে এসেছেন? হুমায়রা সুলতানা। উনি কোথায়? এখন আসে না। এছাড়া সরকারি ঔষধ, ইনজেকশন বন্টনে নানা অনিয়মের অভিযোগ আছে এই হাসপাতালটির বিরুদ্ধে। যেটা নরমাল এটা এখান থেকেই দিছে, বা যেটা দামি এটা বাইরে থেকে না। আপনার ওষুধে দেখা যাচ্ছে আমার 7 দিন ওষুধ, আমাকে এই দিক থেকে সরকারিভাবে 3 দিন ওষুধ দিছে। হাসপাতাল ওয়ার্ড ঘুরে দেখা যায় মরিচা পড়ে নষ্ট হওয়ার পথে রোগীদের বেড। গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 4 জন। ওয়ার্ডের বাকি বিছানাই ফাঁকা পড়ে আছে। আর এর কারণ হিসেবে জনবল সংকটের কথা জানালেন হাসপাতালটির পরিচালক। এই জনবলে যেমন আমার ডাক্তার আছে টোটাল 2016 অর্গানোগ্রাম, বাস যে অর্গানোগ্রাম আমরা এখন চলছে হাসপাতালে, তাতে 31 জন ডাক্তারের আছে আমাদের 16 জন, তার ভিতরে একজন আবার সাসপেনশনে। কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। পরে এটা আসলে একটু ডিসঅর্গানাইজেশনটার মধ্যে একটু হয়েছে, আমি নিজে বুঝতেছি। ঠিক হয়ে যাবে, ভ্যাকসিনের এটা নিয়ে আমরা এটা শুরু করার পরে এই জিনিসটা নিয়ে আমি নিজেও একটু উন্নয়ন হিসেবে বলবো। পুরান ঢাকার দরিদ্র মানুষকে চিকিৎসা দিতে 1989 সালে এই হাসপাতালের উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল শ্রমজীবী হাসপাতাল। পরে ডিএসসিসির অধীনে 150 শয্যা করে নাম দেওয়া হয়েছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। চলতি বছরের জুনের শেষে কোভ্যাক্স থেকে 1,27,92,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার কোভ্যাক্সের প্রকাশিত বিভিন্ন দেশের টিকা বন্টনের তালিকা পাওয়া গেছে। এই তথ্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। সরকার ভ্যাকসিন কিনে টিকাদান শুরু করলেও কোভ্যাক্স থেকে কোনো টিকা পাওয়া যাবে তা অনিশ্চিত ছিল। তবে WHO, গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনের গড়া প্ল্যাটফর্মটি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার তথ্যই নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত উদ্ভাবিত সকল করোনার টিকার মধ্যে অক্সফোর্ডের টিকাই বাংলাদেশে সংরক্ষণ তুলনামূলকভাবে সহজ। চলতি বছরের প্রথমার্ধে অন্তত 33 কোটি ডোজ টিকা বিতরণ করতে চায় কোভ্যাক্স। এর মধ্যে 24 লাখই অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী ভ্যাকসিন বন্টনের অন্তর্বর্তীকালীন তালিকা থেকে 145টি দেশের মোট জনসংখ্যার গড়ে 3.3%কে টিকা দেওয়া হবে। আরও একটি স্বপ্ন পূরণ হচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর। চলতি বছরের মাঝামাঝিতেই পায়রা নদীর উপর লেবুখালী সেতুর যান চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে। নির্মাণাধীন পদ্মা সেতু ও পায়রা সেতু চালু হলে রাজধানী থেকে দেশের সর্বদক্ষিণে কুয়াকাটা পর্যন্ত প্রায় 350 কিলোমিটার সড়ক পথ হবে ফেরিবিহীন, যা নদী বিধৌত একটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় মাইল ফলক বলছেন সংশ্লিষ্টরা। রাহাত খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 90 দশকেও বরিশাল থেকে কুয়াকাটা যেতে পার হতে হতো অন্তত 7টি ফেরি। প্রতিটি ফেরিঘাটে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি আর হয়রানির কারণে পর্যটকদের কাছে সাগরকন্যা কুয়াকাটা ছিল এক দুঃস্বপ্নের নাম। ভোগান্তি দূর হয়েছে। গত 3 দশকে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সেতু। বাকি ছিল কেবল পায়রা নদীর লেবুখালী পয়েন্ট। দক্ষিণাঞ্চলের লাখো মানুষের কাঙ্ক্ষিত লেবুখালীর পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। 2019-এ 23 এপ্রিল সেতুটির নির্মাণ কাজ সম্পন্নের কথা থাকলেও নানা কারণে বিলম্বিত হয়। পায়রা সেতু একটা টেকনিক্যালি
অনেক কমপ্লিকেটেড একটা সেতু। এই সেতু বাস্তবায়নের পথে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এখন আমরা এই সকল চ্যালেঞ্জগুলো ওভারকাম করে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। চলছে মাঝ নদীতে স্প্যান সংযোগের কাজ। 2টি অ্যাবাটমেন্ট ও 31টি পিয়ারের সেতুর প্রায় 80% কাজ শেষ। প্রকল্প পরিচালক বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মূল সেতুর প্রায় 80% অংশ সম্পন্ন হয়েছে। আমাদের টার্গেট হলো এই বছর 2021 সালের মধ্যে সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করা, সেই লক্ষ্যে আমরা কাজ করব। পদ্মা ও পায়রা সেতুর নির্মাণ কাজ শেষ হলে সড়কপথে রাজধানী ঢাকা থেকে দেশের সর্বদক্ষিণে কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত প্রায় 350 কিলোমিটার ফেরিবিহীন যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এবুখালী সেতু উদ্বোধনের মাধ্যমে আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে ফেরিবিহীন যাতায়াত ব্যবস্থা কুয়াকাটা তথা পায়রা বন্দর পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য একটি মাইলফলক। পর্যটনের কথা বিবেচনা করে নান্দনিক নকশায় এক্সট্রা ডোজ ক্যাবল স্ট্রেট পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের পায়রা সেতু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে করা হয়েছে হাঁস, মুরগি, কবুতর ও মাছের খামার। স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য তথ্য খামার, ধান, সবজি চাষ নিয়েও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এনজিও ও বিভিন্ন সরকারি প্রকল্পের রোহিঙ্গাদের কাজে লাগাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিস্তারিত নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে। 2 দশক আগে জেগে ওঠা সমুদ্র ঘেরা দ্বীপে এখন মানুষের বসবাস। সবুজের নেই কোনো কমতি, আছে ম্যানগ্রোভ বন। যেন 4 ডিসেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গাদের আনা হয় ভাষাঞ্চলে। এইভাবে দ্বিতীয় এবং তৃতীয় দফায় এই চরে এখন প্রায় 6,500 রোহিঙ্গা। তাদের স্বাবলম্বী করতে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে এই বেড়ার খামার। এক সময়ের বিচ্ছিন্ন দ্বীপ ভাষাঞ্চলে যেখানে মানুষের বসবাস ছিল না, এখন মানুষের বসবাসের পাশাপাশি লালন পালন করা হচ্ছে ভেড়া থেকে নিয়ে বিভিন্ন পশু পাখি প্রাণী। বেড়া আছে 700-র মতন, কবিতর আছে 120, হাঁস মুরগি আছে 150। আমরা এখানে সবজির বাগান করছি, পাতাকপি, ফুলকপি, মরিচ, বেগুন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোহিঙ্গাদের হাঁস মুরগি পালন এবং চাষাবাদের প্রশিক্ষণ দিচ্ছে। এই ব্যবহারিক সেশনে আমাদের এখানে প্রশিক্ষক রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক, যেমন হাঁস মুরগি পালন, তারপর গবাদি পশু চাষ, শাকসবজি চাষ, মৎস্য চাষ। তারা বিভিন্ন সেলাই, তারা এসব বিষয়ে হাতে কলমে তারা শিখিয়ে দিচ্ছেন কীভাবে শিখতে হবে। তাদের যে হাউসগুলি বরাদ্দ দেওয়া হয়েছে, তার আশেপাশে কিছু জায়গা খালি আছে, তো খালি জায়গার মধ্যে তারা সবজি, শাকসবজি, মানে খুব ক্ষুদ্র পরিসর যেগুলি করা যায় এগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এইসব কাজে প্রশিক্ষিত হলে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে শ্রমিক হিসেবে নিয়োগ পাবে রোহিঙ্গারা, বললেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক। ওদেরকে আমাদের কনস্ট্রাকশন কাজ, তারপরে আমাদের রাস্তার কাজ, ছোটোখাটো যেসব জায়গায় আমাদের প্রকল্পের কাজ চলছে ওখানে ওদেরকে কাজে লাগাচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গাদের চাপ কমাতে 2018 সালে ভাষাঞ্চলে 450 একর জমিতে এই শিবির নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। নয়ন বড়ুয়া জয়, ভাষাঞ্চর, নোয়াখালী। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, আমার 21 আমার ভাষা। 52 ভাষা আন্দোলন এবং মাতৃভাষা প্রতিষ্ঠার মাধ্যমে অর্জিত হয় বাঙালি জাতির চূড়ান্ত বিজয়। তবে যে আকাঙ্ক্ষায় বাঙালি জাতির গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত তা প্রতিষ্ঠিত হয়নি আজও, এমনটাই মত কবি মোহন রায়হানের। তার মতে তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটছে ঠিকই, কিন্তু উন্নতি হয়নি বাংলা ভাষার, বরং বিকৃতভাবেই উপস্থাপন করা হয় মাতৃভাষা। শুকুর নামের প্রতিবেদনে বিস্তারিত। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এমন ঘোষণায় আক্রোশে ফেটে পড়ে তৎকালীন পূর্ব বাংলার জনগণ। সময়ের সাথে ক্ষোভ বাড়ে, উত্তাল হয় ঢাকার রাজপথ। মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর প্রমুখদের রক্তে। বাঙালিদের এমন তীব্র বিক্ষোভের মুখে নতি স্বীকার করে পাকিস্তান সরকার। রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা, অর্জিত হয় বাঙালি জাতির চূড়ান্ত বিজয়। তবে যেই আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা আজও প্রতিষ্ঠিত হয়নি, এমনটাই মত কবি মোহন রায়হানের। 52 ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে
বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি বিকাশের যে অঙ্গীকার ছিল সেখান থেকে এখন বাঙালি জাতি অনেক দূর। শোষণমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত অর্জিত হয়নি। এর কারণ আমাদের নেতৃত্বের দুর্বলতা। তার মতে তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটলেও বিকৃত হচ্ছে বাংলা ভাষার ব্যবহার। এমনকি অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে ওঠেনি আজও। মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসবের কারণে সেখানে সেই পত্র সাহিত্যটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। রেডিও, টেলিভিশনে, নাটক, সিনেমায় ইংরেজি উচ্চারণে আজকে যে বাংলা উচ্চারিত হচ্ছে, এটি আসলে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য একটি হুমকি স্বরূপ। শুধু অর্থনৈতিকভাবেই নয়, উন্নয়ন করতে হবে সার্বিকভাবে। তার জন্য প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রের মূলনীতি। তবেই গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। এমনটাই মনে করেন কবি মোহন রায়হান। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। মুসাবিন শমসের সহ যেসব বাংলাদেশি টাকা সুইস ব্যাংকে আটকে আছে তা ফেরত আনতে হাইকোর্টে রিট করেছেন দুই আইনজীবী। বুধবার এই আবেদনের উপর শুনানি নিয়ে রিটটি গ্রহণ করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। সুইস ব্যাংকে থাকা টাকা ফেরত আনতে যে ধরনের রাষ্ট্রীয় বিধিবিধান প্রয়োজন তা এই মুহূর্তে বাংলাদেশে নেই বলে জানান দুদক আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দেশ থেকে বিদেশে অর্থ পাচারের ঘটনা নতুন নয়। বিশ্বের আলোচিত অর্থ পাচারের ঘটনার মধ্যে পানামা পেপার কেলেঙ্কারি, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়ার নাম সকলের কাছে পরিচিত। কিন্তু সুইস ব্যাংকে পাচার করা টাকার পরিমাণ ও বাংলাদেশে কে বা কারা সেই টাকা রাখেন তারও কোনো হদিস মেলেনি। বুধবার এ বিষয়টি রিট আকারে আদালতকে জানান সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সুইস ব্যাংকের টাকা পাচারকারীদের তথ্য ও পাচার রোধের নির্দেশনা চাওয়া হয় এই রিটে। বিশেষ করে দেশের সমালোচিত ব্যবসায়ী মুসাবিন শমসেরের কি পরিমাণ টাকা সুইস ব্যাংকে আছে এবং তা ফিরিয়ে আনার আবেদন জানানো হয় এই রিটে। সুইস ব্যাংক থেকে টাকা ফিরিয়ে আনার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটি হচ্ছে আমাদের নিতে হবে সরকারকে সেই পদক্ষেপটি নিতে হবে। কোর্টের হস্তক্ষেপ করার নজির আছে কিনা সেটি যদি বলতে হয়, সেই নজির আছে, সেটি হচ্ছে আমাদের ভারতে রয়েছে। সুইস ব্যাংকের আমাদের রেশিওটা খুবই টাফ, ভেরি হাইলি অ্যাক্সেলারেটিং, বছরের পর বছর বাড়তেই আছে। whereas our instruments which are ought to take proper actions against those dacoits, they are very silent, so it is very inevitable to take proper action. তবে দুদক আইনজীবী জানালেন সুইস ব্যাংকের টাকা ফেরত আনার মতো সক্ষমতা বর্তমান আইনে নেই। সেখানে অর্থ জমাকারীদের তথ্য ও মানি লন্ডারিং এর টাকা ফেরত আনতে হলে সে দেশের সাথে চুক্তি থাকতে হয়। সুইস ব্যাংকের ওটা গভর্নমেন্ট লেভেলে বাংলাদেশ ব্যাংক অনেকবার বলেছে যে এটা সরকারি লেভেলে কথা বলতে হবে। এটা তো প্রসিডিং লাগবে এক, আর সে দেশের আইন পারমিট করতে হবে। সে দেশের আইন যদি পারমিট না করে এটা আইন চেঞ্জ করতে হবে। অনেক এটা আন্তর্জাতিক পর্যায়েও অনেক কাজ করার ব্যাপার আছে। ফ্রিজকৃত টাকা ফেরত আনার বিষয়ে এবং বিশেষ করে মুসাবির শমসের যে সুইস ব্যাংকে যে টাকাগুলা ওনার ফ্রিজ আছে সেই বিষয়ে ওনারা রিট আবেদন করেছে। দুদক এ ধরনের রিটকে স্বাগত জানায় উল্লেখ করে আইনজীবী খুরশিদ আলম জানান বিষয়টি শুনানির জন্য দুদকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে ব্যর্থ হওয়া নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দেশটির নির্বাচনের এই পরিবর্তন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। বিবিসি জানায়, এমনভাবে ক্ষমতা দখল দেশ শাসনের কোনো উপায় নয় এবং অভ্যুত্থানের নেতাদের তা বোঝা উচিত বলে মন্তব্য করেছেন মহাসচিব। এদিকে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। অভিযোগ প্রমাণিত হলে সুচির 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তার দলের সদস্যরা। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের দ্বিতীয় দিনের মতো বুধবার রাতে বিভিন্নভাবে বিকট শব্দ সৃষ্টি করে প্রতিবাদ জানিয়েছেন বাসিন্দারা। অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেশব্যাপী প্রচারণার অংশ নিয়েছে মিয়ানমারের স্বাস্থ্যকর্মীরা। খেলার খবর।
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে নিজের ক্যারিয়ারের 25তম অর্ধশত তুলে নিয়েছেন সাকিব আল হাসান। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি পার্থর সাথে। পার্থ, আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের কি টার্গেট আছে, কি তথ্য আছে সবশেষ আপনার কাছে জানাবেন? আফসার, বাংলাদেশের কোনো টার্গেট নেই আপাতত, কারণ তারা ফার্স্ট ইনিংস এখন ব্যাট করছে। তারা প্রথম ইনিংস যতটা সম্ভব বড় একটা সংগ্রহ দাঁড় করাতে যাচ্ছে। আর আপনি বলছিলেন যে সাকিবের ব্যাপারটি, সাকিব কিন্তু চলে গেছেন, আউট হয়ে গেছেন কর্নওয়ালের বলে 68 রানে। তো বলা যেতে পারে দলের পক্ষে সর্বোচ্চ রানটা সাকিবের কাছ থেকেই এলো, যাকে নিয়ে কিনা সন্দেহ ছিল যে তিনি পরিপূর্ণ ফিট রয়েছেন কিনা, কারণ শেষ ওয়ানডেতে তিনি কিন্তু গ্রোয়েন ইনজুরিতে পড়েছিলেন এবং কোচও বলেছিলেন হয়তো সাকিব পুরোপুরি ফিট নেই। তারপরেও তাকে নিয়ে কিন্তু বাজি ধরেছিলেন নির্বাচকরা যে তিনি হয়তো নিজের ফর্মে ফিরতে পারবেন, কারণ আমরা জানি যে এর আগেও সাকিব পুরোপুরি ফিট না হয়েও বা বিপ টেস্টে ভালো না করেও কিন্তু তিনি যখন মাঠে নামেন তখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স শো করেন, যেমনটা আমরা আজকে দেখলাম। এরপরে দেখা যাচ্ছে যে এখন তাকে সাকিব যাওয়ার পর এখন মিরাজ রয়েছেন, তাজুল আছেন, পরে নাইম আছেন, মুস্তাফিজ। আসলে 317-এর পরে যত দূর যাওয়া যায় সেটাই বাংলাদেশের জন্য লাভজনক হবে। আর সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ওয়ারিকান্তির দুর্দান্ত বল করছেন। এখন দেখার কথা যে 350 উপর যদি বাংলাদেশ রানটা নিয়ে যেতে পারে তাহলে কিন্তু বড় একটা সংগ্রহই বলা যায় যে বাংলাদেশ পেয়ে যাবে। তো আফসার, চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ। এই ছিল বিরতিহীন সংবাদে আজকের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।